রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড, রায় সন্তুষ্ট পরিবার, কার্যকরে কালক্ষেপণ না করার দাবি। 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব বললেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টে দ্রুত আপিল নিষ্পত্তি করা হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ। জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্যকে উৎসাহিত করার আহ্বান সিপিডির। 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট, আগামীকাল শুনানি। ঈদের যাতায়াতে 15 দিনে সারা দেশে দুর্ঘটনায় 438 জন নিহত। বেহাল সড়ক, যানবাহনের ত্রুটি ও উল্টো পথে চালানোয় বেড়েছে দুর্ঘটনা। এবং বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন কাউন্সিলর। সন্ধ্যায় ফল প্রকাশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে। শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঐতিহাসিক রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে অর্থদণ্ড দেয়া হয় তাদের। রায়ে সন্তোষ জানিয়ে রামিসার পরিবার বলেছেন, রায় কার্যকরে যেন কোনো কালক্ষেপণ না হয়। এই রায়ের মধ্য দিয়ে মাত্র 6 কার্যদিবসে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে নজির সৃষ্টি করেছে আদালত। কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। পরে তাদের হাজির করা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায় পড়েন 35 মিনিট ধরে। ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও 2 জনকে 5 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরাধে সহায়তা করায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। নৃশংস ঘটনার 19 দিনের মাথায় মাত্র 6 কার্যদিবসে নজিরবিহীন গতিতে মামলাটির বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানায় রাষ্ট্রপক্ষ। কোনো শিশু উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। আর রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামির সহযোগীকেও সমান অপরাধে দণ্ডিত করে নজির সৃষ্টি করেছেন আদালত। দেখেন, আমি কিন্তু এই মামলাটিতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য সরকারের যে প্রস্তাব সেটা গ্রহণ করেছিলাম। এই কারণে আমি গ্রহণ না করলে অথবা কেউ যদি গ্রহণ করতেছে না, তাহলে আজকে 4 কার্যদিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি হতো না। এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিরুদ্ধে 1 সপ্তাহের মধ্যে আপিল করা যাবে বলে জানায় আদালত। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। শিশুর রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলার ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ায় মাইল ফলক বলে মন্তব্য করেন তিনি। মাত্র 8 বছর বয়স, জীবনের শুরুতেই থেমে যায় রামিসা আক্তারের পথ চলা। গত 19 মে রাজধানীর পল্লবীতে নির্মম নির্যাতন ও হত্যার শিকার হয় 8 বছর বয়সী রামিসা আক্তার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন মহল। ঘটনার দিনই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও। তদন্ত শুরু থেকে রায় ঘোষণা পর্যন্ত সব মিলিয়ে মাত্র 17 দিনের মধ্যেই শেষ হলো পুরো বিচারিক প্রক্রিয়া।
রোববার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানান, মামলার ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। বলেন, দ্রুততম সময়ে এই মামলার রায় বিচার বিভাগের জন্য মাইলফলক হয়ে থাকবে। দণ্ড কার্যকর হয় না, সাজা হয় না, এই যে একটা কিংবা হবে না, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এ ধরনের কিছু মামলা, যেগুলো মামলা মানুষের বিবেককে প্রচন্ডভাবে জানা দেয়, সেরকম মামলা এবং মানুষ চাই দ্রুততম সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন। আমরা সেইটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আইনানুগ পদ্ধতিতে আমরা চেষ্টা করব এবং আমরা করব, যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, যেন দ্রুততম সময়ের মধ্যে আপিলটি চূড়ান্তভাবে নিষ্পত্তির মাধ্যমে রায়টি বাস্তবায়নের দিকে যায়। রায়ের পর সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, আগামী 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্টে আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায়, তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। এই মামলার পাশাপাশি দেশে অপেক্ষমান স্পর্শকাতর সব মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে কথা বলছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেজন্য আমি মাননীয় প্রধান বিচারপতির নিকট অনুরোধ করব, এইসব সেন্সিটিভ ঘটনাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে একটা বিশেষ বেঞ্চ করা হোক। সেই বেঞ্চে তাড়াতাড়ি শুনানি করার পর বেঞ্চ করেছেন না, বেঞ্চ করলে বেঞ্চ এটা শুনানোর ফর্মালিটিস আছে। আপিল থাকতে পারে, পেপার বুক রেডি করতে, আপিল থাকতে পারে, পেপার বুক রেডি করা হতে পারে। এসব কারণে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে যেন যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয়, বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকর করতে হবে। আর কার্যকর না করলে তাহলে কিন্তু অন্যান্য মামলার মতো হয়ে যাবে। কারণ আমাদের মনে হচ্ছে কেন আমাদের দেশের মানুষ কোনো একটু হিংস্র হয়ে গেছে। অনেক মানুষ সামান্যতেই রেপ হচ্ছে, সামান্যতেই মার্ডার হচ্ছে। আমার মনে হয় দৃষ্টান্তমূলক কিছু কিছু শাস্তি না হলে, কার্যকর না হলে, এটা ডিটারেন্স, এটা নিবারণমূলক আমাদের ভূমিকা না থাকলে সমাজে কিন্তু এইসব ছড়িয়ে পড়বে আরো। এই জন্য সমাজ থেকে দেশকে বাঁচানোর জন্য, আমরা সভ্যতার কাছাকাছি যাওয়ার জন্য এইসব মামলাগুলোর সেন্সিটিভ, শুধু এটা না, রামিসা হত্যাকাণ্ড আছেই, অন্যান্য যেগুলো ঘটনা ঘটছে বা ভবিষ্যতে ঘটবে, সেগুলো যেন অতি তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হয়, বিচার সমাপ্ত করা হয় এবং সুপ্রিম কোর্টও এগুলো তাড়াতাড়ি যেন শুনানি করে রায় দেওয়া হোক। কেন না হলে কিন্তু আমরা নিজের সভ্য মানুষ হিসাবে দাবি করতে পারবো না। আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হিসাবে এটাই আমি দাবি রাখছি এবং সন্তোষ প্রকাশ করছি যে বিচার বিভাগের প্রতি নিম্ন আদালতে এত দ্রুত রায় প্রদান করার জন্য। আশা করি অন্যান্য মামলাগুলো তো আদালতগুলো একই রকম ভূমিকা দেখাবেন এবং দ্রুত যেগুলা নিবারণমূলক দরকার, জাতিকে বোঝানো দরকার, এইসব মামলা ঘটনা করলে এরকম শাস্তি হইতে পারে, সেটা তাহলে অনেকেই কিন্তু এগুলো থেকে বিরত থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।
দর্শক শুনছিলেন রামিসা হত্যা মামলার বিষয়ে আইনজীবীর বক্তব্য। এদিকে চাঞ্চল্যকর রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায়ে খুশি রামিসার স্বজন ও এলাকাবাসী। রায়ের পর মুন্সিগঞ্জে রামিসাদের গ্রামের বাড়িতে আসছেন প্রতিবেশীরা। তবে শুধু রায় ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, দ্রুত রায়ের কার্যকরের দাবি স্বজন ও এলাকাবাসীর। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের খবরে প্রতিবেশীরা ছুটে আসেন সিরাজদি খানের মধ্যম শিয়ালদীর মোল্লাবাড়িতে। রামিসার কবরের পাশে দাঁড়িয়ে দ্রুত সময়ে আসামিদের মৃত্যুদণ্ডের সংবাদে সন্তোষ প্রকাশ করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। সে 1 মাসের মাথায় যে বলছে এই দ্রুত কার্যকর হবে, আজকে তার ফল এটা, মানে এর বিচার দ্রুত হবে। আমরা খুশি ভাই, আমরা পরিবার পক্ষ থেকে খুশি। কেবল রায় ঘোষণাতে সীমাবদ্ধ না থেকে অতি দ্রুত রায় কার্যকরের দাবি জানান স্বজনরা। এখন মনটা খুশি লাগতেছে, সোহেল রানাকে ফাঁসি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, কিন্তু এই কাজটা যেন দ্রুত করা হয়, এটা আমাদের আবেদন। এই রায়টা দেশের মানুষ খুশি এবং আরো খুশি হবে তখনই যখন এই রায়টা কার্যকর করা হবে। এলাকাবাসী বলছেন, রামিসার ঘটনার পর অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে শঙ্কায় আছেন। দোষীদের দ্রুত সময়ে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত হলে এমন ঘটনা কমে আসবে বলে মনে করছেন তারা। আমি আল্লাহর কাছে দোয়া করি রামিসা যাতে জান্নাতে যায়, আর ওরা এই নরপশুর যেন আল্লাহ নরপশুর জায়গায় নেয়। এই নরপশুর ফাঁসি চাই, মৃত্যু চাই, দেখতে চাই। জনসমীক্ষে তারে হাত পা কাইটা রামিসারে যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে আমরা চাই, তারপরে তাকে ফাঁসি দেওয়া হোক। আমরা চাই যে দুজনের ফাঁসি হোক, বাংলাদেশে যাতে পরবর্তীতে কেউ যাতে এই ধরনের ভুল না করে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে 10 আগস্ট ধার্য করেছেন আদালত। রোববার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সবার সহযোগিতা আশা করে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী আরো বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শুধু সনদ নয়, দক্ষ মানব সম্পদ তৈরি করবে এবং জাতীয় সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রবিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। পরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। উচ্চশিক্ষার সংকট সমাধানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে সরকার প্রধান তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক
গুরুত্ব দিবেন, যত্নশীল থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জানান সরকার প্রধান। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, ১.৫ দশকের শাসন শোষণ শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ অধিবেশন শুরু হলেও ১১ জুন চলতি অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন হবে। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। আসন্ন বাজেটে রাজস্ব নীতি সবুজ ও পরিবেশ বান্ধব করার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ও কর সুবিধা কমানোর দাবি জানায় সংস্থাটি। একই সঙ্গে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানির সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। এ সময় গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে রাজস্ব কাঠামোতে জীবাশ্ম জ্বালানি প্রতিযোগিতামূলক সুবিধা পেলেও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক রাখা হয়েছে। যদি আমি এমন বলি যে আপনি রাজস্ব কাঠামোটিকে সহায়ক করুন, নবায়নযোগ্য জ্বালানির জন্য সহায়ক করুন, একই রাজস্ব কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির জায়গা এলএনজির ওপর বিদ্যমান 0% কর সুবিধা প্রত্যাহার করে 15% কর আরোপের প্রস্তাব দিয়েছে সিপিডি। একই সঙ্গে সৌর বায়ুশক্তি উৎপাদনের যন্ত্রপাতির ওপর আরোপিত 7.5% অগ্রিম কর প্রত্যাহারের সুপারিশ করা হয়। গ্যাসকে চিপার করে রাখা আছে, এলএনজি কে চিপার করে রাখা, ওই যে কম মূল্যে এলএনজি পাচ্ছে সে ট্যারিফ ডিউটি মাত্র 9.5% হওয়ার জন্য, এবং এই যে কম মূল্যে তাকে এনে দিয়ে আমি এখানে বলতেছি যে হ্যাঁ, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবচেয়ে কম্পিটিটিভ, কেননা সে সবচেয়ে কম ভর্তুকি নয়। এছাড়া পরিবহন খাতের বিদ্যুতায়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক যানবাহনের কর কাঠামো যৌক্তিক করার আহ্বান জানানো হয়। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আশিস রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রিটের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। রিটকারী আইনজীবী জানান, গেল 27 মে আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় চরম অব্যবস্থাপনা দেখা গেছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে 20 লাখ টাকা করে জরুরি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়। ভিকটিমের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের জন্য কেন রুল দেওয়া হবে না, এই জন্য আমি আবেদন করেছি, এবং এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে 20 লাখ টাকা করে প্রত্যেককে
ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি। এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুই বেড়েছে। ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার 15 দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় 438 জন নিহত এবং 1340 জন আহত হয়েছে। এর মধ্যে সড়কেই ঝরেছে 402 প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির মতে গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন সহ প্রযুক্তি নির্ভর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়তে পারলেই কমবে দুর্ঘটনা। 21 মে থেকে 4 জুন ঈদযাত্রার এই 15 দিনে দেশের সড়ক মহাসড়কগুলো পরিণত হয় মৃত্যু ফাঁদে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, এবারের ঈদুল আজহায় 394টি সড়ক দুর্ঘটনায় 402 জন নিহত এবং 1294 জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলে মোট 442টি দুর্ঘটনায় 438 জন নিহত এবং আহত হয়েছেন 1340 জন। সংগঠনটির হিসাব মতে বিগত 2025 সালের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে 3.95% আর প্রাণহানি বেড়েছে 3.07% এবং আহতের সংখ্যা বেড়েছে 9.47%। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 153টি মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 159 জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় 3.9%। মোট দুর্ঘটনার 50%-এর বেশি ঘটেছে জাতীয় মহাসড়কে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, বৃষ্টির কারণে সড়কে তৈরি হওয়া গর্ত, ফিটনেসবিহীন যান, উল্টো পথে গাড়ি চালানো এবং অতিরিক্ত ভাড়ার কারণে নিম্ন আয়ের মানুষের ট্রাকে বা বাসের ছাদে যাতায়াতই দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী করেছে। এখানে সরকার নিজেরাই মালিকদেরকে মাফিয়া বানায়। এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হলে সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু সরকারকে এখন তারা নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন সহ প্রযুক্তি নির্ভর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা একটু আশাবাদী হতে চাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। রামিসা হত্যা মামলার দ্রুত রায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে তিনি একথা বলেন। রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা, যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। তারা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করতে না পারলে শুধু গণমাধ্যম ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ব্যাংকিং খাতের সুশাসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইআরএফ আয়োজিত আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। আর ব্যাংকিং খাতের সংস্কার ও পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এছাড়া ব্যাংকিং খাতের সংস্কারের জন্য কমিশন করার কথাও জানান মন্ত্রী। আর বক্তারা বলেন, ব্যাংকিং খাতের সুশাসনের সঙ্গে দেশের পুরো অর্থনীতি জড়িত, তাই এ খাতের সুশাসন নিশ্চিত করা জরুরি। অর্থনীতি কিন্তু রাজনীতির এখন একটা বড় অনুষঙ্গ, সবচেয়ে বড় অনুষঙ্গ। অতএব অর্থনীতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রটা আরো বেশি প্রযোজ্য যে গণমাধ্যমের উপস্থিতি, গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের ক্ষমতা, গণমাধ্যমের, আর সেই কারণেই গণমাধ্যমকে হতে হবে তার বিল্ট ইন সিস্টেমের সমস্ত প্রবলেমগুলিকে দূর করে তাকে হতে হবে সুনির্দিষ্টভাবে স্বচ্ছ চিত্র সমাজে তুলে ধরার ক্ষমতা সম্পন্ন। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানও বক্তব্য রাখেন। দুনিয়ার কোন রাজনৈতিক দলের নিজের যে গঠনতন্ত্র অথবা সংবিধান, সেখানে কি
এই কথা লেখা আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন। কথাটি হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দুনিয়ার কোনো দেশের রাজনৈতিক দলের কোনো গঠনতন্ত্রে কি লেখা আছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটি বলেছেন। 18 বছরে ফ্যাসিবাদী সরকার এই দেশটাকে যেভাবে লন্ডভন্ড করে দিয়েছে, দেশের অর্থনীতিকে যেভাবে তলানিতে ফেলে গেছে, সেখান থেকে দাঁড় করাতে হলে আমাদের তো কৃচ্ছতার কোনো বিকল্প নাই আছে। 2 মাসেরও বেশি সময় ধরে চলা হামের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। একদিনে ময়মনসিংহ ও কুমিল্লায় 2 শিশুর মৃত্যু হয়েছে। হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 28 শিশু। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 36 জন। মোটামুটি সুস্থ আছে, মানে কালকে একটু খারাপ ছিল, মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছে। ডাক্তার বলছে যে কালকে যদি জ্বর না আসে তো কালকে ছুটি দিতে পারে। কুমিল্লাতেও হামির উপসর্গ নিয়ে 6 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত এই রোগ ও এর উপসর্গ নিয়ে 11 জন মারা গেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। আমি সকল বাবা মাকে আহ্বান জানাবো, তারা যাতে তাদের যে 6 মাস বয়স থেকে 5 বছরের নিচের বাচ্চাদেরকে এই টিকাগুলি দিয়ে দেয়, তাহলে আমাদের সমাজে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, যেটা থেকে আপনার বাচ্চারা হামের যে প্রকোপ দেখা দিয়েছে এখান থেকে রক্ষা পাবে। অন্যদিকে সিলেটে গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে নতুন কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামির উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 54 জন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন। দেশের সর্বোচ্চ বিশেষায়িত এই হাসপাতালের 18 কোটি টাকা দামের মেশিনটি দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগী নেয়নি কেউ। হাসপাতালের 2টি মেশিনের একটি নষ্ট থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। নূপুর মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চেয়ারে অচেতন অবস্থায় পড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনা। 12 দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি উৎকণ্ঠিত মা। চিকিৎসকরা এমআরআই পরীক্ষার পরামর্শ দিলেও পরীক্ষা করানোর সুযোগ মিলছে না। মাস্টার্স দিবে এবার, সেই মেয়ে আমার মাথা ব্যথা 10 মাস হলো। 2 দিন ধরে মেয়ের অবস্থা আরো খারাপ হলে হাসপাতালের 2টি এমআরআই মেশিনের একটি নষ্ট থাকায় পরীক্ষার সিরিয়াল মিলছে না। সকাল থেকে ওই যে মরার মতো শুয়ে আছে, দেখেন এখনো সিরিয়াল পায় নাই। কয়টায় বলছে লাঞ্চের পরে। শুধু মোনা নয়, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও বাইরের দ্বিগুণ খরচে এমআরআই করাতে বাধ্য হচ্ছেন। তো একটা বাইরে গেছে, এখনো পর্যন্ত কোনো সিরিয়ালই পাইতাছি না। অনেক অসুস্থ হয়ে গেছে আমার আম্মু। এমআরআইটা বলছি হবে না, এই জায়গায় এদের মেশিন নষ্ট হবে না, বললো যে আপনার বেশি ইমার্জেন্সির বাইরের থেকে করে। হাসপাতালটির এমআরআই ইউনিটে দেখা যায় 18 কোটি টাকা ব্যয়ে কেনা মেশিনটি অন্ধকার ঘরে পড়ে আছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালের দামি এই মেশিনটি বছর জুড়ে অকেজো হয়ে পড়ে থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটা মেশিন আছে, ওখানে ভর্তি পেশেন্ট যারা তাদেরকে করাবে। তাহলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, তাহলে আমাদের ভর্তি ওনারা যদি এমআরআইটা না করে আমরা কোথায় করব? দিনের পর দিন যদি হয়রানি হতে থাকি তাহলে আমাকে অবশ্যই আমার বাড়িঘর বিক্রি করে আমাকে বাইরে প্রাইভেটের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যন্ত্রটির মেরামত ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় দীর্ঘদিন এটি অচল অবস্থায় রয়েছে। বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান, এসব অত্যাধুনিক যন্ত্রগুলো অনেক খুব কস্টলি, এক একটা কোটি টাকার উপরে। তো এই
জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায়, এই যন্ত্রগুলো যখন নষ্ট হয়ে যায়, এগুলো রিপেয়ার অথবা ক্রয় করতে গেলে আমাদের কতগুলো অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে হয়। সরকারিভাবে নির্ধারিত কতগুলা প্রক্রিয়া নির্ধারণ করার কারণে, প্রক্রিয়া অতিবাহিত করার কারণে দীর্ঘসূত্রিতা একটু লেগে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি বিশেষায়িত হাসপাতালে এত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র বছরের পর বছর অচল থাকা শুধু অব্যবস্থাপনাই নয়, এটি রোগীর চিকিৎসা অধিকারেও প্রশ্নবিদ্ধ করে। মেডিকেল ইউনিভার্সিটির দুটো মেশিনের একটি নষ্ট বছরখানেক যাবত, যেখানে প্রতিদিন এমআরআই করার বিশাল লিস্ট, লোকজন 15-20 দিনের আগে তাদের সিরিয়াল পায় না। সেখানে এটা তো হতে পারে না, একেবারেই গ্রহণযোগ্য না। কারণ যদি সেন্টার অফ এক্সেলেন্সে যদি এই অবস্থা থাকে, তাহলে অন্য জায়গায় কি হবে? বিষয়টি তদন্তের পাশাপাশি এমআরআই মেশিন দ্রুত সারিয়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 1966 সালের এই দিনে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী গণ আন্দোলনের সূচনা হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা হয়ে ওঠে বাঙালির বাঁচার দাবি। 7 জুনের হরতাল কর্মসূচি চলাকালে ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং 6 দফাই হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ। আরও জানাচ্ছেন ঝর্ণা রায়। পাকিস্তানি শাসনামলে দীর্ঘ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে 6 দফা দাবি উত্থাপন করেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের ন্যায্য অধিকার আদায়ে এ প্রস্তাব সম্মেলনে গুরুত্ব না পাওয়ায় ক্ষুব্ধ শেখ মুজিব সম্মেলন ত্যাগ করে ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে তিনি 6 দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে দেশব্যাপী সভা, সমাবেশ ও প্রচার কর্মসূচি শুরু করেন। স্বায়ত্তশাসন, অর্থনৈতিক মুক্তি এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিগুলো দ্রুতই সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে। 6 দফা পরিণত হয় বাঙালির মুক্তির সংগ্রামে। 6 দফার জনপ্রিয়তায় উদ্বিগ্ন হয়ে ওঠে পাকিস্তানি শাসক গোষ্ঠী। তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান প্রকাশ্যে হুমকি দেন, 6 দফার জবাব দেওয়া হবে অস্ত্রের ভাষায়। এরই ধারাবাহিকতায় 1966 সালের 7 জুন পূর্বঘোষিত হরতাল কর্মসূচি দমনে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। ঢাকা ও নারায়ণগঞ্জে শহীদ হন 11 জন আন্দোলনকারী। গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য নেতাকর্মীকে। কিন্তু দমনপীড়ন আন্দোলনকে থামাতে পারেনি, বরং শহীদদের রক্তে 6 দফা আন্দোলন আরো বিস্তৃত হয়। কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করলেও জনতার আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। ইতিহাসবিদদের মতে 6 দফাই ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের রূপরেখা, যার ধারাবাহিকতায় অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের বিজয়, স্বাধীন বাংলাদেশ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ আর ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ সহ টানা 2 দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজকের মধ্যে তাদের দাবি মেনে না নিলে সোমবার ইসলামী ব্যাংকের সব কর্মচারী এবং গ্রাহকরা 2 ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করবেন। এছাড়া প্রতিটি শাখাতেও কর্মসূচি পালনের কথা জানান তারা। সরকারকে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, সরকার ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করলে বড় আন্দোলনে নামতে প্রস্তুত তারা। এরপর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি হলো এই সালাম ইসলামী ব্যাংকের 82% শেয়ার বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে। সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে। আমাদের দাবি হলো এই সালামের দখলকৃত এই শেয়ারগুলোকে নগদায়ন করতে হবে।